1909 সালে 27 এপ্রিল, গভীর রাত। ইস্তানবুল শহর তখনও ঘুমিয়ে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তখন চুপি চুপি একটি ট্রেনে চেপে বসলেন। অন্ধকারের আড়ালে তিনি রাজধানী ত্যাগ করলেন। তার এই যাত্রার মধ্য দিয়ে প্রায় 600 বছর ধরে চলা বিস্তৃত এক খেলাফতের পতনের সুর বেজে উঠল। এরপর 1922 সালে অটোমান খেলাফতের অবসান হলে মুসলমান রাষ্ট্রে নামমাত্র হলেও রাষ্ট্র পরিচালনায় ধর্মের সম্পর্ক আলাদা হয়ে যায়। কবি মোহাম্মদ ইকবাল, আলী জিন্না, মোস্তফা কামাল আতাতুর্কের মতন মুসলিম চিন্তাবিদরা এই ঘটনায় খুশি হয়েছিলেন। তাদের চোখে এটা ছিল আধুনিকতার জয়। কিন্তু একজন তরুণের হৃদয়ে ঝড় বয়ে গেল। নাম হাসান আল বান্না। মিশরে জন্ম নেয়া এই চিন্তক সিদ্ধান্ত নিলেন রাষ্ট্র ও ধর্মকে আবার যুক্ত করতে হবে। তার সেই সিদ্ধান্তের নাম ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। দীর্ঘ সংগ্রামের পর এই সংগঠনের হাত ধরেই মোহাম্মদ মুরসি হয়ে উঠলেন মিশরের প্রথম নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট। কিন্তু মাত্র 1 বছরেই প্রতিবিপ্লবে সব কিছু পাল্টে দিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে মুরসি ক্ষমতাচ্যুত হলেন, গ্রেপ্তার হলেন এবং সেই স্বপ্ন আবার ভেঙে গেল। মুসলিম বিশ্বে ইসলামী শাসন নিয়ে আলোচনা দিন দিন জোরালো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতিতে বইছে বসন্তের সুবাতাস। জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, নানা সমীকরণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ কি তবে ইসলামী শাসন কায়েম করতে যাচ্ছে? ইসলামী দল ক্ষমতায় আসলে বাংলাদেশে কি শরিয়া আইন বাস্তবায়ন হবে? সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন দেশের মডেল অনুসরণ করবে? দেশের সবচেয়ে আলোচিত ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য ইসলামী দলের রাজনৈতিক তৎপরতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রাজপথ, জনমত, কৌশল সব মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই প্রেক্ষাপটে সার্চ অফ মিস্ট্রির আজকের পর্ব হতে যাচ্ছে ভীষণ স্পেশাল। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনি যা ভাবছেন সত্য তার চেয়ে অনেক বেশি টুইস্টেড। পাকিস্তান রাষ্ট্রের জন্মের ভিত্তি ছিল মুসলিম জাতীয়তাবাদী চিন্তা এবং ইসলামী চেতনা। স্বাধীন পাকিস্তানে মুসলিম জাতীয়তাবাদী চিন্তা থাকলেও পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারেনি। বরং মাত্র 23 বছরের মধ্যে পাকিস্তানের পূর্বাংশ স্বাধীন হয়ে জন্ম নেয় বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে পূর্ব বাংলার প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর অবস্থান ছিল জনগণের খুব কাছাকাছি। শহর থেকে গ্রাম পর্যায়েও তাদের প্রভাব ছিল প্রবল। অন্যদিকে যেই চেতনাকে সামনে রেখে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই ইসলামী চেতনার দলগুলোর মধ্যে বৃহত্তর সংগঠন মুসলিম লীগ ক্রমেই জনপ্রিয়তা হারাতে থাকে। 1953 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলায় মুসলিম লীগের ভরাডুবি ছিল তার বিশেষ প্রমাণ। অন্যদিকে নেজামি ইসলাম, জামায়াত ইসলামী সহ বেশ কিছু দল মাঠে সক্রিয় থাকলেও তখনও তাদের জনভিত্তি তেমন একটা ছিল না। ফলে পাকিস্তান আমলে পূর্ব বাংলায় ইসলামী রাজনীতির বিপরীতে জাতীয়তাবাদী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোই বেশি সফলতা পায়। আওয়ামী লীগ ছিল এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটির নেতৃত্বেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। 1972 সালে তৈরি হয় স্বাধীন বাংলাদেশের সংবিধান, যেখানে নিষিদ্ধ করা হয় ধর্মীয় রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক পালাবদল হয়। একই বছরের 7ই নভেম্বর এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।
1978 সালে সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার অনুমতি দেন। রাজনীতির মাঠে আবারও ফিরে আসে ইসলামী দলগুলো। দীর্ঘ প্রায় 6 বছর পর বাংলাদেশে ইসলামী রাজনীতির সাংগঠনিক যাত্রা শুরু হয়। সে সময়ে অনেকগুলো ইসলামী দল রাজনীতির মাঠে তাদের কাজ শুরু করলেও রাজনৈতিক কৌশল, সুদৃঢ় সাংগঠনিক কাঠামো, দক্ষ নেতৃত্ব এবং প্রশিক্ষিত কর্মী বাহিনীর কারণেই দ্রুত মাঠের রাজনীতিতে বেশ শক্ত অবস্থান তৈরি করে নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। নানা উত্থান পতন পেরিয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে দলটি। পাশাপাশি অন্যান্য ইসলামী দলও ক্ষমতার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা দেখছে। কিন্তু সেই স্বপ্ন কি আদৌ পূরণ হবে? প্রথমেই জেনে নেওয়া যাক বিশ্বব্যাপী ইসলামী রাজনীতির ধারণাটা কেমন। মুসলিম দেশগুলোতে ইসলামিজম হল সেকুলার গণতান্ত্রিক রাজনীতির একটি বিপরীত প্রস্তাবনা। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো সহ কিছু অমুসলিম দেশেও ইসলামী আন্দোলনের কার্যক্রম রয়েছে। তবে মুসলিম প্রধান দেশ ও অমুসলিম দেশে ইসলামী আন্দোলনের কৌশল ভিন্ন। অমুসলিম দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপ আমেরিকার দেশগুলোতে সোসাইটি ভিত্তিক, মসজিদ কেন্দ্রিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান আকারে ইসলামী আন্দোলন পরিচালিত হয়। এইসব কার্যক্রমে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করে তারা রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা দখলের চেয়ে ইসলামের প্রচার, অধিকার রক্ষা, মুসলমানদের মধ্যে ইসলামী চেতনার জাগরণ, সোসাইটির সাথে মুসলিমদের সম্পর্ক নির্মাণ, সামাজিক সেবামূলক কাজ সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের উপরেই জোর দেয়। অন্যদিকে বেশিরভাগ মুসলিম প্রধান দেশগুলোতে ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখল এবং শরিয়া আইন বাস্তবায়ন। যেমন তুরস্ক, তিউনেশিয়া, মিশর, আলজেরিয়া, সুদান, মরক্কো, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ আরও অনেক দেশে ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য নিয়মতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা দখল করা। মুসলিম প্রধান হোক বা অমুসলিম প্রধান দেশ, কোথাও ইসলামী রাজনীতির একক কোনো কর্মপদ্ধতি নেই। প্রতিটি দেশেই ইসলামী রাজনীতি আলাদা আলাদা কৌশল এবং নীতিতে চলে। ইরানের ইসলামী শাসন বিশ্বের অন্য মুসলিম দেশগুলোর চেয়ে একেবারেই ভিন্ন। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামপন্থীরা ক্ষমতায় আসে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় গণতান্ত্রিকভাবেই, কিন্তু আসল ক্ষমতা থাকে আয়াতুল্লাহ উপাধিধারী এক ধর্মীয় নেতার হাতে। তাকে পরামর্শ দেয় এবং নীতি নির্ধারণে ভূমিকা পালন করে এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল বা শুরায়ে তাশখিসে মাসলাহাতে নিজাম নামের একটি কমিটি। অন্যদিকে গার্ডিয়ান কাউন্সিল বা শুরায়ে নিগাহবান সংসদে পাশ করা আইনি ইসলামের শরিয়া এবং সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা দেখে। সংসদ নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার যোগ্যতা যাচাই করে। এমন শাসন পদ্ধতি মুসলিম বিশ্বে অনেকটাই বিরল। বিপ্লবের আগে ইরান ছিল পাশ্চাত্য ধাঁচের রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত। এর বিরুদ্ধে তরুণ সমাজকে দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধের আলোকে প্রস্তুত করা হয়েছিল। ইরানে ইসলামী বিপ্লবের জন্য তরুণ সমাজের ধর্মীয় চিন্তার পুনর্গঠন এবং দার্শনিক এবং তাত্ত্বিক ভিত্তিকে প্রস্তুত করেছিলেন আলী শরীয়তির মতন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক ব্যক্তিরা। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনের ধারণা প্রচার করেন আলেম এবং ইমামগণ। কম শহরে বসে আয়াতুল্লাহ খোমেনি তার ধর্মীয় চিন্তা ছড়িয়ে দেন এবং মানুষকে বিপ্লবের জন্য প্রস্তুত করেন। বিপ্লবের পরও ইরান তার শাসন ব্যবস্থা এবং নেতৃত্ব দিয়ে এক ভিন্ন মডেল তৈরি করতে সক্ষম হয়েছে। ইরানের ইসলামী শাসন পুরোপুরি শরিয়া আইনের মতো নয়। এখানে নারীদের জনজীবন এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ আছে। 1979 সালে ইসলামী বিপ্লবের আগে ইরানের নারী শিক্ষার হার ছিল মাত্র 24%। বিপ্লবের পর 1979 সালে লিটারেসি মুভমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে নারীসহ সবার শিক্ষা প্রসারে উদ্যোগ নেওয়া হয়। এর ফলে দেশটিতে 2022 সালে মোট নারী সাক্ষরতার হার পৌঁছায় 98.93%। কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। জাতীয় সংসদে 15 জন নারী সদস্য রয়েছেন। এমনকি 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত একজন নারী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া আরও অনেক ক্ষেত্রে নারীরা উচ্চ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। তাই ইরানে যেই শরিয়া আইন বাস্তবায়ন করা গেছে তা অনেক সুন্নি অধ্যুষিত দেশে প্রশ্নের সম্মুখীন হবে।
ফলে বৈশ্বিক ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে ইরান এই ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ। ইরানের ঠিক পাশের দেশ আফগানিস্তানের দিকে তাকালেই এই ভিন্নতা আরও স্পষ্ট হবে। তারা অনেকটা ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের বিরুদ্ধে দীর্ঘ 2 দশকের যুদ্ধের পর 2021 সালের অগস্ট থেকে দেশটির ক্ষমতায় রয়েছে তালেবান সরকার। তারা আফগানিস্তানকে ইসলামী আমিরাত হিসেবে ঘোষণা দিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের কোনো ব্যবস্থা রাখেনি, যেমনটা রেখেছে ইরান। তবে ইরান বা আফগানিস্তান কোনো দেশেই পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া আইনের শাসন চলছে না। দেশ দুটি পূর্ণাঙ্গ কোনো ইসলামী রাষ্ট্রও নয়, এমনকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈশ্বিক আদর্শ বলেও মনে করেন না ইসলামী স্কলারগণ। এই দুটো দেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মূলত ক্ষমতা দখল করে রেখেছে ইসলামপন্থীরা। এদিক থেকে তুরস্ক ও তিউনিসিয়ার অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে অনেকেই ইসলামী ভাবধারার মহিরুহ হিসেবে মনে করেন। আসল কথা হচ্ছে এরদোয়ানের পার্টি একেপি ইসলামপন্থী দল নয়, বরং তারা উদার গণতন্ত্র এবং সেকুলারিজমে বিশ্বাসী। দলটি ইসলামী আইন বাস্তবায়ন বা ইসলাম প্রতিষ্ঠার ঘোষণা কখনোই দেয়নি। তবে তুরস্কে সামাজিক পরিসরে, রাজনীতিতে, শিক্ষা, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী বিভিন্ন রীতিনীতির চর্চার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো শিথিল করেছে এবং অনেক বিধিনিষেধ তুলেও দিয়েছে। অন্যদিকে 2011 সালের গণ অভ্যুত্থানে তিউনিসিয়ায় পতন হয় জেইন এল আবেদিন বেন আলীর স্বৈরশাসন। তারপর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসে দেশটির ইসলামপন্থী দল আন নাহদা পার্টি। তিউনিসিয়ায় আন নাহদা পার্টি বেন আলী পরবর্তী ভোটে গণপরিষদে 41% আসনে জয়লাভ করলেও এত্তাকাতুল এবং কংগ্রেস ফর দ্য রিপাবলিকান সিপিআর এর মতন বামপন্থী ও উদার গণতান্ত্রিক দলের সাথে ত্রিপক্ষীয় জোট গঠন করে। এছাড়াও ক্ষমতাসীন আন নাহদা দেশের প্রেসিডেন্ট হিসেবে ধর্মনিরপেক্ষ সিপিআর এর নেতা মনসেফ মারজুকিকে সমর্থন দেয়। দলটি অতীতে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার ঘোষণা দিলেও রাষ্ট্র ক্ষমতায় এসে তিউনিসিয়াকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বেশি জোর দিয়েছে। 2014 সালে দেশটিতে যেই সংবিধান প্রণয়ন করা হয় সেখানে শরিয়া আইনের বদলে প্রজাতান্ত্রিক এবং সংসদীয় ব্যবস্থা গ্রহণ এবং নাগরিক অধিকার, স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার নিশ্চয়তা দেওয়া হয়। এমনকি শরিয়া আইন প্রয়োগের বিষয়ে জনগণের উল্লেখযোগ্য অংশের এবং আন নাহদা পার্টির সমর্থকদের দাবি থাকলে তা করা হয়নি, যেমনটা করেছিল মিশরে মুসলিম ব্রাদারহুড। আন নাহদা পার্টি এক্ষেত্রে ব্রাদারহুডের চেয়ে স্বতন্ত্র উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন দোহা সেন্টারের বৈদেশিক নীতি বিষয়ক গবেষক ও জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইব্রাহিম শারকির মতে আন নাহদা পার্টির দৃষ্টিভঙ্গি মিশরের মুসলিম ব্রাদারহুডের চেয়ে অনেকখানি ভিন্নতর। ব্রাদারহুড যেখানে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পর রাষ্ট্র মেরামতের চেয়ে শরিয়া আইন প্রয়োগেই গুরুত্ব বেশি দিয়েছে, সেখানে আন নাহদা পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ, বেকারত্ব দূর, সমাজ কল্যাণ, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা প্রসার ও সংস্কৃতির উপর বেশি জোর দিয়েছে। রশিদ আল ঘানুচি তার এক বক্তব্যে বলেছেন, আমরা সরকারের কাছ থেকে শুধু সেই বিষয়গুলোই গ্রহণ করি যা এই দেশের জন্য ভালো এবং গণতন্ত্রের জন্য উপকারী। যদি কখনো মনে হয় আমাদের অবস্থান গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তবে আমাদের কাছে ক্ষমতায় থাকার চেয়ে তিউনিসিয়াই বেশি গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্যে স্পষ্ট হয় ইসলামপন্থী দল আন নাহদা ইসলামপন্থী দল হয়েও কেমন তিউনিসিয়া গড়তে চায়। 2016 সালের কংগ্রেসে আন নাহদা পার্টি তাদের দলের মধ্যে ব্যাপক পরিবর্তন আনে। দলের মধ্যে রাজনীতি এবং ধর্মীয় কর্মসূচির মধ্যে বিভাজন রেখা তৈরি করে। তারা শরিয়া আইন বাস্তবায়নের দলের ঘোষিত লক্ষ্য থেকেও সরে আসে।
অন্যদিকে মিশরে ২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর প্রথম নির্বাচনে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড। প্রেসিডেন্ট হয় মোহাম্মদ মুরসি। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নতুন সংবিধান তৈরি করে ইসলামী শরিয়া বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। কিন্তু তার এই ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভে নামে দেশটির উদার গণতন্ত্র এবং সেকুলারিজমে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল। ব্যাপক বিক্ষোভের মুখে সেনাবাহিনীর হস্তক্ষেপে পতন হয় মুরসি সরকারের। রাষ্ট্র ক্ষমতায় আসে সেনাবাহিনী। একটি স্বৈরাচারী রেজিমের পতনের পর রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, শিক্ষা সংস্কার, বেকারত্ব, মানবাধিকার প্রতিষ্ঠার মতন গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে শরিয়া প্রতিষ্ঠার ঘোষণা দেশটির শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, সেকুলার এবং বামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজে উদ্বেগের জন্ম দেয়। ফলে জনমত মুরসি সরকারের বিরুদ্ধে চলে যায়। অন্যদিকে ক্ষমতায় আসার পরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার মাধ্যমে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকেও প্রতিপক্ষ বানিয়ে ফেলেন মুরসি। ফলে জনপ্রতিরোধের দোহাই দিয়ে পশ্চিমাদের নীরব সমর্থন পেয়েই তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে দেখা যায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছে। কোথাও কিছুটা সফল হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। তুরস্কের একে পার্টি আর তিউনিশিয়ার আন নাহদা পার্টি সরাসরি শরিয়া আইন বাস্তবায়নের বদলে আগে রাষ্ট্র গঠনে গুরুত্ব দিয়েছে। একে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, যেখানে নিচ থেকে ধাপে ধাপে উপরের দিকে ওঠার কৌশল নেওয়া হয়। ইসলামী রাজনীতির বিশেষজ্ঞরা একে বলেন তাদের রুজ, অর্থাৎ ধাপে ধাপে অগ্রসর হওয়ার নীতি। এই পদ্ধতিতে প্রথমেই একটি সিভিল স্টেট গড়ে তোলা হয়, যেখানে পুরোপুরি শরিয়া আইন চালু না করলেও শরিয়া বিরোধী আইনগুলোকে ধীরে ধীরে বাতিল বা সংশোধন করে শরিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করা হয়। অনেক ইসলামী স্কলাররা এটিকে মাকাসিদ আর শরিয়ার আলোকে ইসলামী রাষ্ট্র গঠন বলে উল্লেখ করেছেন। এদিক থেকে পাকিস্তান এবং বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কর্মকৌশল এবং লক্ষ্যও কিছুটা আলাদা ও অস্পষ্ট। এই দেশ দুটিতে ইসলামপন্থীরা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে জনগণের সামনে তেমন কার্যকর কোনো কর্মপন্থা তুলে ধরতে পারেননি। বরং শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনার ঘোষণা ইসলাম রক্ষা, মুসলিমদের অধিকার রক্ষার মতন কিছু বিষয় সামনে আনলেও সেগুলো নিয়ে জনগণের কাছে ভোট আদায় করতে পারেননি। পাকিস্তান ও বাংলাদেশে অনেকগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল থাকলেও জামায়াত ইসলামীর সাংগঠনিক সক্ষমতা এবং ভোটের হিসেবে তারা অনেকটাই এগিয়ে আছে। অনেকেই জানতে চান জামায়াত ইসলামী কি বৈশ্বিকভাবে কোনো আদর্শ বা ধারণা অনুসরণ করে? বাংলাদেশে তারা কি আদৌ সফল হবে, নাকি এখন যেই পর্যায়ে রয়েছে এটাই তাদের সর্বোচ্চ প্রাপ্তি? জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদির ইসলামী রাষ্ট্রচিন্তার পূর্বসূরি হচ্ছেন মিশরের মুসলিম ব্রাদারহুড তথা সাবেক ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না। জামায়াত ইসলামী ভারতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হলেও বৈশ্বিকভাবে তারা মুসলিম ব্রাদারহুড, তিউনিশিয়ার আন নাহদা পার্টি, তুরস্কের একে পার্টি বা তাদের পূর্বসূরি মিল্লি গুরুশের ভাতৃপ্রতিম দল। রাজনৈতিক অভিজ্ঞতা, তাত্ত্বিক জ্ঞান বা আদর্শের ক্ষেত্রে বৈশ্বিক রাজনৈতিক ইসলাম পন্থার সাথে জামায়াত ইসলামীর সংযোগ রয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশে জামায়াত ইসলামীর সাংগঠনিক কাঠামো এবং নিয়মতান্ত্রিক রাজনীতি আছে। তবে ভারত ও পাকিস্তানে দলটি তেমন সফলতা পায়নি। বাংলাদেশেই শুধু তারা দুইবার জোট সরকারে থেকে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সাংগঠনিকভাবেও বাকি দুই দেশের তুলনায় বেশি শক্তিশালী। বাংলাদেশে কয়েকটি ইসলামপন্থী দল বিএনপি বা আওয়ামী লীগের সাথে জোট বা আসন সমঝোতা করে স্বল্প কিছু আসনে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনায় ছিল, কিন্তু এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন অভিজ্ঞতা কোনো ইসলামপন্থী দলের হয়নি। 5ই অগস্টের গণঅভ্যুত্থানের পর জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দল একজোট হয়ে ইসলামপন্থী ভোট এক বাক্সে এনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বলছে। তবে তাদের এই স্বপ্ন পূরণ হওয়ার মতন বাস্তব ভিত্তি এখনও মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না।
বাংলাদেশে জামায়াত ইসলামী সুদৃঢ় সাংগঠনিক কাঠামো থাকলেও ভোটের রাজনীতিতে দলটির অবস্থান এখনও এককভাবে ক্ষমতায় যাওয়ার মতন হয়নি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও মানবতা বিরোধী অপরাধের দায় রয়েছে দলটির কাঁধে। গত 54 বছরেও এই নিয়ে জামায়াত ইসলামী রাজনৈতিক অঙ্গনে এবং জনগণের কাছে তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, তবে তাদের শরিয়া আইন বাস্তবায়নের ঘোষণা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর রূপরেখা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। জামায়াত ইসলামীও এই বিষয়গুলো স্পষ্ট করতে পারেনি। এছাড়াও জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর অনেক ফতোয়া ও চিন্তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। ভারতের দেওবন্দ ধারার আলেমরা মওদুদীর ইসলামী রাষ্ট্রচিন্তাকে ভ্রান্ত বলেও দাবি করে। অন্যদিকে সালাফিপন্থী ইসলামী আলেমরাও মওদুদীর রাষ্ট্রচিন্তাকে বিভ্রান্ত বলে ফতোয়া দিয়েছেন। সালাফি স্কলার শায়েখ সাফিউর রহমান মুবারকপুরী মওদুদীর হাকিমিয়াত তত্ত্বকে কুরআনের মূল আকিদার বিরুদ্ধে আখ্যা দিয়ে বলেছেন, মওদুদীর হাকিমিয়াত তত্ত্বে মানুষ তৈরি আইন মানলেই শিরক, এমন দাবিতে গোটা উম্মাকে কাফের বানানোর ফাঁদ রয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস শায়েখ নাসিরউদ্দিন আল আলবানী তার ছাত্রদের সতর্ক করে বলেছেন, মওদুদী ও তার অনুসারীরা ইলম নয়, বিবাদ ছড়াচ্ছে। সত্যিকারের জ্ঞান চাইলে এই পথ এড়িয়ে চলো। অন্যদিকে হাসান আল বান্না, নাজিমউদ্দিন এরবাকান, মওদুদী, ইউসুফ কারজাভি, তারেক রমাদানের মতন আধুনিক রাষ্ট্রচিন্তকগণ গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তাত্ত্বিক ভিত্তি নিয়ে আলোচনা করেছেন। ফলে স্থানকালের চাহিদার আলোকেই ইসলামী রাষ্ট্র ও রাজনৈতিক চিন্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তাই ইসলামী রাজনীতি তথা সিয়াসাতের সুনির্দিষ্ট কোনো পদ্ধতির কথা ইসলামী রাজনৈতিক বিশেষজ্ঞরা যেমন বলেননি, তেমনি ইসলামের রাষ্ট্র, রাজনীতি ও শাসনের ইতিহাস পর্যালোচনা করেও একক কোনো মডেল দাঁড় করানো যায় না। সেই অনুযায়ী ধর্মের নামে একক কোনো মতবাদ চাপিয়ে না দিয়ে জনগণের মধ্যে ইসলামী চিন্তা ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্রের আকাঙ্ক্ষা জাগ্রত করাই বেশি যৌক্তিক এবং টেকসই। দর্শক, আপনারা কি মনে করেন জানান কমেন্টে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।